আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা চাইলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণ সহ আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু। আমলে নেওয়া হবে সাক্ষীদের তথ্য উপাত্ত। প্রসিকিউশনে কর্মকর্তা নিয়োগ। জুলাই স্মৃতিস্তম্ভ ও জাদুঘরের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তোলা গভীর ষড়যন্ত্র, মন্তব্য আসিফের। ফ্যাসিবাদ চিরতরে অবসানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাহফুজের। সংস্কার ও জুলাই হত্যার বিচার শেষ না করে নির্বাচন করলে তা প্রশ্নবিদ্ধ হবে আশঙ্কা জামায়াতে ইসলামীর। ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ। এবং দেশের ক্রান্তিকাল উত্তরণে আগামী নির্বাচনের শেষ সুযোগ, মন্তব্য সিইসির। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিক্ষক মহাসমাবেশে তিনি কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই শিক্ষক সমাজ সহ সবাইকে সতর্ক থাকতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ বেশ কিছু দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। দেশের নানা প্রান্ত থেকে শিক্ষক ও কর্মচারীরা যোগ দেন এই মহাসমাবেশে। আগতদের প্রত্যাশা, শিক্ষক কর্মচারীদের দাবির পক্ষে অবস্থান নেবে বিএনপি। এ সময় জাতীয় নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরুতেই বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়াই হোক সবার অঙ্গীকার। শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত বলেও জানান তিনি। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সাথে টিকে থাকতে গড়ে তুলতে হবে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা যদি না যায়, তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসেবে, জাতি হিসেবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিশেষ দলের সমর্থকরা যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষীদের দেয়া তথ্য উপাত্ত আমলে নেওয়া হবে। অন্য দলের সম্পৃক্ততার প্রমাণ পেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। বিস্তারিত হুমায়ুন চিশতি রিপোর্টে। জুলাই আন্দোলন দমনে দলীয়ভাবে আওয়ামী লীগ সহ 14 দল নানা সিদ্ধান্ত নেয়। পুলিশের সাথে অংশ নেন তাদের নেতাকর্মীরাও।
গত বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দল হিসাবে আওয়ামী লীগ সহ 14 দলের বিচারের দাবি জানায় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM। পরে প্রজ্ঞাপন জারি করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরুর কথা জানালেন চিফ প্রসিকিউটর। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। তদন্তে অন্য দলের সম্পৃক্ততার প্রমাণ পেলে কি ব্যবস্থা নেওয়া হবে এ প্রশ্নেরও জবাব দেন তিনি। দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরো আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরো কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে সকল পর্যায়ের নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে সেই ব্যক্তিকে যার বিরুদ্ধে দাখিল করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ। একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। তবে অভিযোগ প্রমাণিত না হলে অভিযুক্তদের পূর্ববর্তী পদ পদবি ও সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে সংশোধিত আইনের অধ্যাদেশে। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ ও স্মৃতি জাদুঘরের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তোলা গণ অভ্যুত্থানের মূল চেতনাকে আড়াল করার গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শহীদ আবরার ফাহাদ স্মরণে পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী 8টি স্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি কথা বলেন। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চিরতরে অবসানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাত ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয়াই কাল হয়েছিল বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের। শেরেবাংলা হলের 14 মিনিট 43 সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে 5 ঘন্টা ধরে নির্যাতনের নির্মম দৃশ্য। অকালেই নিভে যায় আবরার ফাহাদের জীবন প্রদীপ। তখনকার বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে নির্মম এই হত্যাকাণ্ডে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ শাহাদত বার্ষিকীতে পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন ও স্মরণসভা আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম সহ বিশিষ্টজনরা। এ সময় আবরার হত্যার সময়ের স্মৃতিচারণ করে তার বাবা ও ভাই। বলেন, বিচার কাজ বাধা দেওয়া সহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তখনকার আওয়ামী লীগ সরকার। আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আব্বুকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আবরার ফাহাদ আওয়ামী লীগের ভারতীয় তাবেদারির রাজনীতির কবর দিয়েছে। আবরার ফাহাদ এবং আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, এটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির একত্রিত হওয়ার মূল মন্ত্র। রাষ্ট্রীয় ফ্যাসিবাদদের কারণে সমাজে যে সংকট তৈরি হচ্ছে তার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের কারণে সমাজের ভিতরে যেই সংকটগুলো তৈরি হয়েছে এই সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিটিক্সে অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পরাজিত শক্তি জুলাই আন্দোলনের স্পিরিটকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র করছে। সে কারণেই জুলাই স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা সব সময়
আমাদের লড়াইয়ের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা দিয়ে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলব। তাদের এই ধরনের নানা ধরনের কথায় আমাদের জুলাইকে স্মরণে রাখার, আবরার ফাহাদদেরকে স্মরণে রাখার এবং আমাদের আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের স্মরণে রাখার যে প্রক্রিয়া, সেটা কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আবরার ফাহাদ ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও জানান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জনকল্যাণমূলক সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে চিরদিনের মতো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির কবর রচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্সকে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে, তাহলে পরে ফ্যাসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না। আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে, তাহলে কোনোদিন ব্যাড কালচার ইন পলিটিক্স এন্ড ইন এভরিওয়্যার এবলিশ হয়ে যাবে। যদি আমরা তাদের মতো আচরণ করতে থাকি, তাহলে ফ্যাসিবাদ কোনো না কোনোদিন আবার পুনরগমন হবে, কোনো না কোনোদিন আবার পুনরুৎপত্তি হবে। প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যুক্তরাষ্ট্রের জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। অন্যদিকে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, জাতীয় নির্বাচনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। দলের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এই প্রতিশ্রুতি দেন। খায়রুল ইসলামের আরেকটি রিপোর্ট। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবার 2 সপ্তাহ পর দেশে ফিরলেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সংকট বাড়বে। জুলাই চার্টার যেটা বলছি, জুলাই সনদ যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি, সংস্কার করেছি, এটা আরো 3 মাস আগে হয়ে যেতে পারত। সকল দল একমত হয়েছে নীতিগতভাবে, তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে, এইভাবে সেভাবে। তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তো তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যাবে। এদিকে সকালে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। পরে এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে, সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবিক সংকটের সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামায়াত ইসলামীর খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সৌজন্য সাক্ষাৎ। জনগণ আর জালিয়াতি নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশের এই ক্রান্তিকাল উত্তরণে জাতীয় নির্বাচনকে শেষ সুযোগ দাবি করে তিনি বলেন, গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন। এ সময় সাবেক নির্বাচন কর্মকর্তারা বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো না চাইলে কমিশনের পক্ষে একটি ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপের ৩য় দিনে ইসির সাথে নির্বাচন বিশেষজ্ঞদের এই বৈঠক। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংলাপে অংশ নেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। আমাদের কিন্তু ভোট কেন্দ্র বৃদ্ধির প্রস্তাবটিকে কমিয়ে ভোট কেন্দ্র যাতে কমানো যায়
সেদিকে আপনাদের চিন্তা করতে হবে। সিইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিশেষজ্ঞদের পরামর্শ চান। যেহেতু আপনারা এখানে প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন, ইউ নো বেটার দেন আস, ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার আমাদের, যাতে এই জিনিস আর না ঘটতে পারে, সেই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। বিগত দিনে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের আগামী নির্বাচনের বাইরে রাখা, ভোট ও আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন এবং কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো না চাইলে কমিশনের একার পক্ষে একটি ভালো নির্বাচন উপহার দেয়া সম্ভব নয়। 91 সালে মব ভায়োলেন্সের বিষয়গুলো ছিল না, যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, ক্রিবু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে এই জিনিসগুলো ফেস করতে হয় না, কিন্তু এখন ইলেকশন কমিশনকে এগুলো ফেস করতে হবে। দেশের লোক আপনাদের উপর নির্ভর করে আছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। দিনের দ্বিতীয়ার্ধে ইসির সাথে সংলাপে বসেন নারী নেত্রীরা। কালো টাকার খেলা বন্ধে নির্বাচনের মাসখানেক আগেই প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট অডিটেরও পরামর্শ আসে সংলাপ থেকে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গোয়েন লুইস 2022 সালের মে মাসে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন। 3 বছরের মেয়াদে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি, জলবায়ু সহনশীলতা এবং নারী ও শিশু সুরক্ষা বিষয়ে একাধিক প্রকল্পে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার মেয়াদকালে জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক সফলভাবে বাস্তবায়ন শুরু হয়। বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের 4র্থ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। যৌথ বিবৃতিতে বলা হয়, উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত বৈঠক দুদেশের মধ্যে গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক ঐক্য ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে সংস্কার কার্যক্রম চলছে তাতে তুরস্ক সরকারের অবিচল সমর্থনের জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে। বৈঠকে তুরস্কের ব্যবসায়ীদের আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যাত্রায় দেশটির সহযোগিতা চেয়েছে ঢাকা। শুরুতেই পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বস্তিতে সরকার। মূল্যস্ফীতি 11 থেকে নেমেছে 7%। খুব একটা বাড়েনি দারিদ্র্যের হার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব দাবি করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। খাদ্য ঘাটতি মোকাবেলায় ভারত ও যুক্তরাষ্ট্র থেকে 1 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের বাজারে চাল ও আটার দাম যেন না বাড়ে, তাই এবার আগেভাগেই আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আমরা নন বাসমতি চাল আনবো আর এমনি গম আনবো 50,000 মেট্রিক। গমটা আসবে ইউএসএ থেকে আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের দারিদ্র্যের হার 0.7% বেড়ে 21.2% হয়েছে। এর জবাব দেন অর্থ উপদেষ্টা। আমি তাত্ত্বিক দিকে এখন জানবো না, দারিদ্র বেড়ে গেছে, দারিদ্র বাবার রিলেটিভ দারিদ্র আছে, অ্যাবসলিউট, এগুলো বলতে গেলে আমার অনেক বড় বক্তব্য দিতে হবে। মোটামুটি আমি তো জানি কিভাবে দারিদ্র বিমোচন, দারিদ্র ওরা মেজার করে। বেজ আছে, ক্লায়েন্টেল আছে। আপনি 5,000 লোকের টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে বললেন দারিদ্র বেড়ে গেছে, এগুলো তো আমি জানি। অর্থনীতিতে স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট আর কি। আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বিশ্বব্যাংকের সাথে 2টি চুক্তি হবে বলেও জানান তিনি। IMF এর পাইপলাইনে আরো টাকা আছে কিছু, আর বাকি ADB, AIDB, ওয়ার্ল্ড ব্যাংক,
এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। নির্বাচনী ডিউটিতে পুলিশের বডি ক্যামেরা কিনতে অতিরিক্ত অর্থ খরচের বিষয়ে তদারকির কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আমি উত্তর দিলাম না, আপনি আপনার অ্যাকশনই তো দেখতে পারবেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বনানীতে এক সম্মেলনে তিনি বলেন, দুদেশে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সময় বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা এবং উদ্যোক্তা হয়রানি বন্ধে উদ্যোগ নিতে সরকারকে তাগিদ দেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরব বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। দুই দেশের 5 শতাধিক উদ্যোক্তা ও বিনিয়োগকারী অংশ নিয়েছেন 3 দিনব্যাপী এই সম্মেলনে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রেজা বলেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে চামড়া, রেডিমেড গার্মেন্টস, সেমিকন্ডাক্টর ও জনশক্তি রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। Chemicals and mineral products, that is a huge opportunity. Saudi Arabia, 1/3 largest mineral exporter in the world. Bangladesh imports about $11 billion. এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রবাসী আয় পাঠানোর খরচ কমাতে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুই দেশেরই ব্যবসার ব্যাপক সম্ভাবনা কাজে লাগানো দরকার। I hope that the Bangladesh government as well as Saudi officials and Saudi representatives, they will look at how the public investment fund of Saudi Arabia can be used to a limited extent to invest in Bangladesh in big projects. অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগ বোর্ডে আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বিদেশি উদ্যোক্তারা। We are planning to have the captain. Young boys and girls will be trained. For every investors coming into Bangladesh, we will assign a captain for each investor. Bring down the bureaucratic process, harassment to minimum. We want to have the trade facilitation by making the ports efficient, making the airport efficient. If one is not out of the airport in half an hour, something is wrong with the airport. সম্মেলনে বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য পণ্যের বিভিন্ন স্টল সৌদি উদ্যোক্তাদের ঘুরে দেখান আয়োজকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও 130 জনকে ছেড়ে দিয়েছে দখলদার ইসরায়েল। তাদের জর্ডানের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই 130 জনের মধ্যে বাহরাইন, তিউনিসিয়া, আলজেরিয়া, কুয়েত, পাকিস্তান, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ 22 দেশের নাগরিক রয়েছেন। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেট্রা নিউজ জানিয়েছে, দেশটির পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইসরায়েল থেকে 130 অধিকার কর্মীকে গ্রহণ ও তাদের প্রয়োজনীয় সেবা দিয়েছে। 42টি জাহাজে করে বিশ্বের বিভিন্ন দেশের 500 অধিকার কর্মী ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে রওনা দিয়েছিলেন। জর্ডানে 130 জনকে পাঠানোর আগে আরও কয়েকশো অধিকার কর্মীকে তুরস্ক ও ইতালিতে পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হাতে আটক এসব অধিকার কর্মী জানিয়েছেন, জাহাজ থেকে ধরে নিয়ে যাওয়ার পর তাদের উপর নির্যাতন চালা হয়েছে। এমনকি বিশ্বব্যাপী পরিচিত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকেও ছাড়েনি দখলদাররা। পদার্থবিজ্ঞানে এবছর যৌথভাবে নোবেল পেলেন 3 মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিচেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিজ। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে। ইলেকট্রিক্যাল সার্কিটে কোয়ান্টাম রহস্য উন্মোচনের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তারা। নোবেল কর্তৃপক্ষ জানান, তাদের এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
তারা এমন একটি অতি পরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেছেন যা সরাসরি অন্য অবস্থায় টানেল করে যেতে পারে, যা কোয়ান্টাম মেকানিক্সের ভবিষ্যৎবাণীর সাথে পুরোপুরি মিলে যায়। এদিকে রীতি অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার পর্যায়ক্রমে চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি 6 বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামে হয়ে গেল এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। পরিবেশ সুরক্ষা, সবুজায়ন, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। নগরীর জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সংগঠনের চেয়ারম্যান লায়ন এম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক সাবরিন সুলতানা, প্রকৌশলী আরফান চৌধুরী, সমাজসেবক ও রাজনীতিবিদ এস.কে. খোদা তোতন, হানিফ সওদাগর, সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী ছাড়াও পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে এই দোয়া অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মিশা সওদাগর ও সিনিয়র সহসভাপতি ডি.এ. তায়েব ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য চেয়ে দোয়া করার অনুরোধ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোজিনা, দিলারা, নানা শাহ আলীরাজ, সুব্রত, জ্যাকি আলমগীর, চুন্নু, চিত্রনায়িকা পলি, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী সহ আরও অনেকে। এবারে খেলার খবর। সময় কম থাকলেও ডিসেম্বরেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসর। বিসিবি নবনির্বাচিত কমিটির প্রথম সভা শেষে এ তথ্য জানান সদ্য বিদায়ী মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তবে এত অল্প সময়ে বিপিএল এর মতো বড় আসর আয়োজন করাটা নতুন কমিটির জন্য অনেক চ্যালেঞ্জিং বলেও জানান তিনি। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা থাকায় ইশফাক আহমেদের পরিবর্তে রুবাবা দৌলাকে এনএসসি কোটায় বিসিবির পরিচালক করা হয়েছে। পরাগ আরমানের রিপোর্ট। সরকারি হস্তক্ষেপ, পছন্দমতো কাউন্সিলর মনোনয়ন এবং আরও বেশ কিছু অভিযোগে তামিম ইকবালের নেতৃত্বে একটি অংশ বর্জন করলেও 6 অক্টোবর থেকে অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন করা হয় পরিচালকদের মধ্যে। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের হাতে রেখেছেন 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব: ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল এখন বুলবুলের দায়িত্বে। গত বোর্ডে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন ইফতেখার রহমান মিঠু। ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে পরিচালক হওয়া মিঠুকে এবার আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। এ সময় সদ্য বিদায়ী মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ডিসেম্বরেই হবে বিপিএল আসর, তবে এত অল্প সময়ে তা আয়োজন করা হবে চ্যালেঞ্জিং। তো আমাদের উপর এখন এসে পড়েছে। এখন আমি যদি বসে থাকি যে ওনারা 3 মাস কেন কাজ করেনি, কেন আগায়নি, এটা হলে অপশন ছিল যে করব কি করব না। সো এখন বোর্ড সাহসী পদক্ষেপ নিয়েছে যে সবাই মিলে আমরা, নট মি অনলি, সবাই মিলে আমরা ফুল চেষ্টা করে একটা সুন্দর বিপিএল আমরা করার চেষ্টা করছি। ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্যে। সো বাট আমরা এখন জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ইনশাল্লাহ। দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির চেয়ারম্যানরা জানান, ভুল ভ্রান্তি কাটিয়ে ক্রিকেটের উন্নয়নে তারা কাজ করে যেতে চান। আশাবাদী যে এইখান থেকে কাজ করা যাবে, মানে আগে যে 2টা জায়গা ছিল ওই 2টা জায়গা থেকে আরেকটু বেটার ওয়েতে কাজ করা যাবে বলে আমি আশাবাদী। ক্রিকেট কিন্তু যে পরিমাণ জায়গা আছে ক্রিকেট জনপ্রিয় করার জন্য, সেই জায়গাতে আমরা এখনো পৌঁছাতে পারি নাই। আমাদের সকলের অবজেক্টিভ একটাই, আমাদের দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যেহেতু নতুন এসেছি, আমরা সেই ভুল ভ্রান্তিগুলোকেও ঠিক করে কিভাবে করে ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো, সেটা যতটুকু আমাদের লক্ষ্য ততটুকুই আপনাদেরও লক্ষ্য আমি শিওর। এদিকে এনএসসি মনোনীত পরিচালক ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসলে তাকে প্রত্যাহার করা হয়। তার জায়গায় পরিচালক হওয়ার পথে কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী সংগঠক রুবাবা দৌলা, যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হয়নি।
সংবাদ সম্মেলনে মিঠু জানান, সাবেক সভাপতি ও বর্তমান সহসভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়নি। পরাগ আমান, এটিএন বাংলা, ঢাকা। নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশে দেয়া 179 রানের টার্গেটে ব্যাট করে 6 উইকেটে 182 রান করে 23 বল হাতে রেখে জয় তুলে পায় ন্যাট সিভার বার্নেটের দল। ইংলিশদের হয়ে সর্বোচ্চ 79 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা হিদার নাইট। 111 বলে 1 ছক্কা আর 8-4-এ তিনি ইনিংসটি সাজান। অধিনায়ক ন্যাট সিভার বার্নেট 32 রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন 16 রানে 3টি উইকেট তুলে নেন। এর আগে ভারতের গৌহাটিতে টস হেরে আগে ব্যাট করে 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 178 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 60 রান করেছেন সুবহানা। শারমিনা আক্তারের ব্যাট থেকে আসে 30 রান। ইংলিশ বোলারদের মধ্যে সোফি এক্লেস্টোন 24 রানে 3টি উইকেট তুলে নেন। লিন্ডসে স্মিথ ও চার্লি ডিন 2টি করে উইকেট দখল করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা চাইলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণ সহ আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু। আমলে নেওয়া হবে সাক্ষীদের তথ্য উপাত্ত। প্রসিকিউশনে কর্মকর্তা নিয়োগ। জুলাই স্মৃতিস্তম্ভ ও জাদুঘরের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তোলা গভীর ষড়যন্ত্র মন্তব্য আসিফের। ফ্যাসিবাদ চিরতরে অবসানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাহফুজের। সংস্কার ও জুলাই হত্যার বিচার শেষ না করে নির্বাচন করলে তা প্রশ্নবিদ্ধ হবে আশঙ্কা জামায়াতে ইসলামীর। ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ। এবং দেশের ক্রান্তিকাল উত্তরণে আগামী নির্বাচনের শেষ সুযোগ মন্তব্য সিইসির। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।